ও আমার প্রাণের মামি, আজকে বাড়িতে কেউ নাই। আজকে শুধু তুমি আর আমি একা। মামি, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। প্লিজ মামি, আজকে আমি তোমার কাছ থেকে বিশেষ এক ধরনের শিক্ষা নিতে চাচ্ছি। মামি, আমি জীবনে কোনো দিন এমন শিক্ষা কারো কাছ থেকে নেই নাই। প্লিজ মামি, দয়া করে আজকে তুমি আমাকে একটু শিক্ষা দেও না। আমি বললাম, কি শিক্ষা ভাগ্নে? তখন ভাগ্নে আমাকে ইশারা করে এমন এক শিক্ষার কথা বলল, তাতে আমি পুরো হতবাক হয়ে গেলাম। তারপর বন্ধুরা, আমি সেখান থেকে দৌড়ে বের হয়ে আসার সময় ভাগ্নে আমাকে গতিরোধ করে। তারপর আমি বললাম, প্লিজ ভাগনা, আজ না, অন্য দিন তোমাকে শিক্ষা দিবনে। তারপরেও ভাগনা কোনোভাবেই মানছিল না। তারপর খালি বাসায় ভাগনা একা পেয়ে আমার কাছ থেকে যে শিক্ষা আদায় করে নিল, তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমার নাম জোবায়ের আহমেদ জনি। বয়স 23 বছর। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমার মামির নাম অন্তরা। বয়স 30 বছর। মামির একটি ছোট্ট মেয়ে আছে, তার নাম জাইমা। বয়স 5 বছর। মামি আমার চেয়ে মাত্র 6 বছরের বড়, তাই মামির সাথে আমার সম্পর্কটা প্রায় বন্ধুত্বের মতো। মামার সাথে যখন মামির বিয়ে হয়, তখন আমার বয়স ছিল 15 বছর। তখন থেকেই আমি মামিকে ভালোবাসি। মামিও আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। মামি আমার জীবনের প্রথম ভালোবাসা। আমার মামি অতীব সুন্দরী। মামি শাড়ি পরলে উনাকে অনেক সুন্দর লাগত। আমার কাছে উনাকে দেখলেই আমার অন্য রকম লাগত। মামি আমার জীবনের প্রথম নারী, যাকে দেখে আমি 15 বছর বয়সে প্রথম ক্রাশ খেয়েছিলাম। তখন থেকেই যে দিনেই মামিকে দেখতাম, সেই রাতেই আমার কেমন জানি মনে হতো। এখন আসি আসল কথায়। আমি প্রায় রাতে মামিকে স্বপ্নে দেখতাম। মামি আর আমি একসাথে। বাস্তবে কখনো সম্ভব হতো না। আমার বয়স যখন 20, তখন আমার সেই উদ্দেশ্য পূরণ হলো। সেইবার গ্রীষ্মের ছুটিতে আমি আর আমার মা নানুর বাড়িতে বেড়াতে গেছিলাম। নানু মারা গেছেন, তাই আমার মা নানির সাথে দোতলায় ঘুমাতেন। মামা মামি ও দোতলায় ঘুমাতেন। আমি নিচের ঘরে ঘুমাতাম। আমি পড়াশোনা করে রাত 2টার দিকে ঘুমাতাম। প্রায় রাতে আমি দোতলায় জল খেতে যেতাম। একদিন রাত 1টার সময় আমি যখন জল খেতে দোতলায় যাচ্ছি, এমন সময় দেখি মামি একটা আকর্ষণীয় কাপড় পরে ঘরের দিকে যাচ্ছেন। আমি তখন বুঝতে পারছিলাম না কি করব। আমার স্বপ্নের নায়িকাকে এইভাবে কোনোদিন দেখব ভাবতেই পারিনি। রাতে মামিকে দেখতে অসম্ভব সুন্দরী লাগছিল। আমি তখন রান্নাঘর এর দিকে না যেয়ে সিঁড়িতে দাঁড়িয়ে থাকলাম, কি হয় তা দেখার জন্য। রান্নাঘরের বিপরীত পার্শ্বেই গোসলখানা, আর গোসলখানার পানির কল চলছিল। বুঝলাম যে এখন মামি গোসল করবে। নিশ্চয় মামা মামি এতক্ষণ মামার সাথে অন্য কিছু করছিল। এসব ভাবতে ভাবতে আমি সিঁড়ির পাশে লুকিয়ে গেলাম, যাতে মামি গোসল করার সময় আমাকে দেখতে না পায়। কিছুক্ষণ পর মামি উনার ঘর থেকে কাপড় চোপড় নিয়ে আসলেন। মামি আসার সময় আমি মামিকে প্রাণ ভরে দেখতে লাগলাম। কি সুন্দর মামির চেহারা। তারপর মামি ওয়াশরুমে গোসল করতে চলে গেলেন। আমিও পেছন পেছন গেলাম। দরজার এক পাশ দিয়ে একটু দেখা যাচ্ছিল। আমি লুকিয়ে লুকিয়ে একটা সুন্দর দৃশ্য দেখছিলাম। আহা, কি যে শান্তি লাগছিল, তা তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। মনে মনে ভাবলাম, দেখেই যদি এত শান্তি লাগে, তাহলে পেলে না জানি কত শান্তি লাগবে। ভাবতে ভাবতে আমি আমার রুমে চলে গেলাম। আর মনে মনে ভাবলাম, কিভাবে কি করা যায়, কিভাবে আমার উদ্দেশ্য পূরণ করা যায়। মামির এসব দৃশ্য দেখে আমার মাথা ভন ভন করে ঘুরতে শুরু করল। মনে মনে ভাবলাম, আমি এসব কি দেখলাম। মনের অজান্তেই আমার কেমন জানি শুরু হয়ে গেল। তখন মনের সুখে নিজেই নিজের সাথে অন্যরকম আচরণ করতে শুরু করলাম। অনেকক্ষণ পর যখন আমার উদ্দেশ্য সফল হলো, তখন খুব শান্তি পেলাম। কিন্তু মাথার মধ্যে তো একটা চিন্তা, কিভাবে আমার স্বপ্নের নায়িকাকে, মানে মামির সব কিছু কিভাবে
কখন আমি আমার করে পাব, এই চিন্তা করতে করতে হঠাৎ করে আমার কি জানি হয়ে গেল। বুঝতেই পারছেন বন্ধুরা, আমার অন্য কিছু হয়ে গেল, আর আমি একটু স্বস্তি ফিরে পেলাম। কিন্তু আমার হওয়ার পরেও আমার মধ্যে টান টান ভাব আসছিল, শুধুমাত্র আমার প্রিয়তমা মামি অন্তরার জন্য। সেই রাতে পুরো আশা নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকাল থেকেই আমি প্ল্যান করতে থাকি, যেভাবেই হোক মামিকে রাজি করাতে হবে। এর 2 দিন পর মামা ব্যবসার কাজে ঢাকা চলে গেলেন। সেই দিন বিকালে মা নানিকে নিয়ে পাশের গ্রামে মায়ের চাচার বাড়ি বেড়াতে গেল। যাবার সময় বলে গেল, ফিরতে রাত 9টা থেকে 10টা বাজবে। সেই দিন মামি আর আমি বাসায় একা ছিলাম। বাসায় কেউ ছিল না, অর্থাৎ বাসায় অন্য কোনো পুরুষ মানুষ না থাকায় আমাকে মামির নিরাপত্তার জন্য থাকতে বলল। আমি তো তখন অত্যধিক খুশি হয়েছিলাম, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি মনে মনে বললাম, এইটাই সুযোগ মামিকে পটানোর। মা আর নানি চলে যাবার পর জাইমা যখন কাঁদছিল, মামি তখন ওকে খাওয়ানোর জন্য উনার ঘরে চলে গেলেন। 2 মিনিট পর আমিও মামির ঘরে গেলাম। সেদিন মামিকে অনেক চমৎকার লাগছিল দেখে, যে কারা মনে ভিন্ন রকম চিন্তা ভাব না হতে পারে, ঠিক আমারও তাই হয়েছিল। আমি ঘরে যাওয়ায় মামি দ্রুত উনাকে হেফাজত করার চেষ্টা করছিলেন। আমি বললাম, মামি আমি কি আপনার পর কেউ যে আমাকে দেখে এমন করতে হবে? আমি কি আলগা মানুষ যে আমার সামনে তুমি শরম পাও? আমি তো তোমার ছেলের মতো। মামি আমাকে দেখে তুমি এত শরম পাও কেন? মামি বলল, না এমনি। ছেলের মতো হলে কি হবে? তুই তো এখন বড় হয়েছিস, তাই শরম লাগে। তারপর মামি আমার সাথে ফ্রি হতে চেষ্টা করলেন। একটু পর মামি আমার সাথে একেবারে ফ্রি হয়ে গেলেন। আমি মামিকে বললাম, মামি আপনার মেয়ে ঘুমালে, আপনার সাথে আমারই কিছু কথা আছে। মামি বলল, কি কথা ভাগ্নি? আমি বললাম, আছি মামি, আমার কিছু কথা আছে। কিছুক্ষণ পর আমার মামাতো বোন, ছোট্ট মামাতো বোন জাইমা ঘুমালে। মামি আমার কাছে চলে আসলেন। এসে আমাকে বললেন, ভাগিনা তুমি নাকি কি বলেছিলে বলবে? তাড়াতাড়ি বল, আমার হাতে সময় খুব কম। আমি বললাম, ও আমার প্রাণের মামি, তুমি এত তাড়াহুড়া করছো কেন? আমি তো তোমাকে বলার জন্য আজকে প্রস্তুত হয়ে আছি। তারপর আমার মা আমি বলল, ভাগিনা তাড়াতাড়ি বল। আমি বললাম, ও আমার প্রাণের মামি, তুমি জানো তোমাকে আমি কতটা ভালোবাসি। তুমি কোনো আমার ভালোবাসাটা বোঝ না। আমি প্রতিদিন শুধু তোমাকে অন্যরকম দৃষ্টিভঙ্গিতে দেখি, কিন্তু আমি কোনো কিছু বলতে মামি আমি তোমাকে সাহস পাই নাই। ও আমার প্রাণের মামি, আজকে বাড়িতে কেউ নাই। আজকে শুধু তুমি আর আমি একা। মামি তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। প্লিজ মামি, আজকে আমি তোমার কাছ থেকে বিশেষ এক ধরনের শিক্ষা নিতে চাচ্ছি। মামি আমি জীবনে কোনো দিন এমন শিক্ষা কারো কাছ থেকে নেই নাই। প্লিজ মামি, দয়া করে আজকে তুমি আমাকে একটু শিক্ষা দেও না। আমি বললাম, কি শিক্ষা ভাগ্নে? তখন ভাগ্নে আমাকে ইশারা করে এমন এক শিক্ষার কথা বলল, তাতে আমি পুরো হতবাক হয়ে গেলাম। তারপর বন্ধুরা, আমি সেখান থেকে দৌড়ে বের হয়ে আসার সময় ভাগ্নে আমাকে গতিরোধ করে। তারপর আমি বললাম, প্লিজ ভাগনা, আজ না, অন্য দিন তোমাকে শিক্ষা দিবনে। তারপরেও ভাগনা কোনোভাবেই মানছিল না। বিভিন্ন কৌশলে মামি আমার নিকট থেকে পালিয়ে যাবার চেষ্টা করছিল, কিন্তু আমি মামিকে কোনোভাবেই পালিয়ে যেতে দিতে রাজি হচ্ছিলাম না। এক পর্যায়ে মামি এসে বলল, ভাগিনা আজকে আমি তোমাকে এই শিক্ষাটা দিতে পারবো না, অন্য একদিন। আমি কথা দিলাম, তোমাকে যতক্ষণ মন চাই আমি ততক্ষণ শিক্ষা দিব, কিন্তু আজকে না। আজ আমি মানসিকভাবে প্রস্তুত না। আমি বললাম, ঠিক আছে মামি, তুমি কিন্তু কথা দিয়েছ, অন্য একদিন তুমি আমাকে এই শিক্ষাটা দিবা। আমার সেই শিক্ষাটা খুবই প্রয়োজন। বুঝতেই তো পারছেন মামি, আমি আপনাকে কোনো শিক্ষার কথা বলছি। আমি বললাম, বুঝতে পারছি ভাগিনা, বুঝতে পারছি। এভাবে বেশ কয়েকদিন যাবার পর
হঠাৎ একদিন আবার এরকম ধরনের সুযোগ পেয়ে গেলাম। আমি বললাম, মামি, আজকে কিন্তু তুমি আমাকে না করতে পারবা না। সেদিন তোমার কথা আমি রক্ষা করেছি, আজকে আমার কথা তুমি রক্ষা করতেই হবে। তারপর বন্ধুরা, মামিকে আমি কথার কৌশলে ফেলে দিলাম। আমি মামিকে বললাম, কি মামি, এবার আমি যা চাইব নিশ্চয়ই তুমি আমাকে তাই দিতে হবে। মামি হেসে হেসে বলল, ঠিক আছে ভাইগনা, কি চাও তুমি বল। তুমি যা চাইবা তাই তো আমাকে দিতে হবে, কারণ আমি তো তোমার কাছে ওয়াদাবদ্ধ। আমি বললাম, ঠিক মাম্মি, তাহলে আমি কি এখন তোমার কাছে চাইতে পারি? মামি বলল, ঠিক আছে চাও। তারপর আমি বললাম, মাম্মি, আপনার মেয়েকে একটু আগে আপনি যা খাওয়াচ্ছিলেন আমি তা খেতে চাই। মামি আমার কথা শুনে অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল আর বলল, ভাগ্নে, তুমি এসব কি বলছো? তুমি এমন পোলা পাইনের মতো বায়না ধরবে, আমি তা কখনো কল্পনাও করতে পারি নাই। ভাগ্নে, এটা সম্ভব না, তুমি কি এখনো ছোট রয়েছ? তারপর আমি বললাম, না মাম্মি, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে আমি যা চাইব তাই দিবে। এখন তাহলে মামি, তুমি কিন্তু তোমার কথার বরখেলাপ করতেছ, এটা ঠিক না। মামি আমার মন খারাপ দেখে তার মনে একটু দয়া হলো। সে বলল, আচ্ছা ঠিক আছে ভাগ্নে, তোমার যখন এত ইচ্ছা তখন তুমি তোমার উদ্দেশ্য পূরণ কর, আমি কিচ্ছু বলবো না। মামির মুখে এমন কথা শুনে আমি যেন আনন্দে নেচে উঠলাম। আমাকে আর পায় কে? আজকে আমার অনেক দিনের উদ্দেশ্য সফল হতে যাচ্ছে। আমি কিভাবে যে কি করব বুঝে উঠতে পারি নাই। তারপর মামি আমাকে বলল, ভাইগ্নে, তুমি এখানে একটু বসো, আমি রেডি হয়ে আসছি। তোমাকে তো আমার ভালো করে শিক্ষা দিতে হবে নাকি? আমি বললাম যে মামি। আমি শান্ত ছেলের মতো বসে রইলাম আর অপেক্ষা করতে শুরু করলাম। অপেক্ষার সময় আমার পার হচ্ছিল না কোনোভাবেই। মনে মনে ভাবলাম, মাম্মি রেডি হয়ে আসতে এত দেরি হচ্ছে কেন? আমার পড়ালেখার সময় চলে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে। তাহলে কি মামি আমার সাথে প্রতারণা করল? আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে? ভাবতে ভাবতে মনটা বিরক্ত হয়ে গেল। ভাবতে ভাবতে এভাবেই আমি শুয়ে রইলাম। একটু পর দেখি আলতা পায়ে নুপুর পরে একবারে বাংলার রূপসী সেজে কে যেন নাচতে নাচতে রুমে প্রবেশ করছে। আমি একটু ভালো করে চেয়ে দেখলাম, সে তো আমার মামি। রুমে প্রবেশ করেই অন্যরকম মুডে গান গাইতে শুরু করল। আজ পাশা খেলব রে শাম, ও শাম রে, তোমার সনের। মামির মুখে এমন গান শুনে আমি অবাক হয়ে মামির এসব নাচের দৃশ্য দেখতে লাগলাম। আমি মামির এই অবস্থা দেখে অবাক হয়ে গেলাম আর ভাবলাম, মানুষ এত সুন্দর হয় কেমন করে? মনে হচ্ছে আসমানের পরী নেমে এসেছে। একটু পর মামি আমাকে ইশারা দিল যেন আমি তার কাছ থেকে বিশেষ ধরনের শিক্ষা গ্রহণ করি। তারপর কি আর করব বন্ধুরা, ভাবির কাছ থেকে সেদিন বিশেষ এক ধরনের শিক্ষা গ্রহণ করেছিলাম, যে শিক্ষা আমি আর কোনোদিন কারো কাছ থেকে পাইনি। খুব ভালো লেগেছিল আমার। মুহূর্তগুলো কত রঙিন ছিল। আজও মাঝে মধ্যে সেই রকম মুহূর্তের কথা স্মরণ করে নিজে নিজেই একলা একলা পাগলের বেশে হাসি। কি বলব বন্ধুরা তোমাদেরকে? কি বলবো বন্ধুরা তোমাদেরকে? অতীতের কিছু কিছু স্মৃতি মানুষকে কষ্ট দেয়, আবার কিছু কিছু স্মৃতি মানুষকে শ্রুতিমধুর করে তোলে। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল বন্ধুরা। বন্ধুরা, তোমাদের নিকট আমার একটি ছোট্ট প্রশ্ন। এ গল্প থেকে তোমরা কি শিখতে পারলে? দয়া করে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর তোমরা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।